150 বছর আগে বাংলার এক সাহিত্যিক, তার হাতে জন্ম নিয়েছিল একটি গান, বন্দে মাতরম। বন্দে মাতরম শুধু একটা শব্দ নয়, এই গানে রয়েছে বাঙালির আবেগ, এই গানে রয়েছে বাঙালির চেতনা, ভারতবর্ষের আত্মার আহ্বান। আজ 150 বছর পর আমরা ফিরে দেখব সেই বন্দে মাতরম সঙ্গীতের ইতিহাস। আমরা বিজেপি ত্রিপুরা ফেসবুক পেজ এবং বিজেপি ত্রিপুরা ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে আমাদের পাশে আছেন অতিথি হিসাবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা আমাদের ত্রিপুরার গর্ব পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা মহাশয়। স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। নমস্কার, সবাইকে নমস্কার। স্যার, আমরা জানি বন্দে মাতরম সঙ্গীতের সার্ধশতবর্ষতে আমরা পা দিয়েছি, 150 বছর পূর্তিতে আমরা পা দিয়েছি। আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম সঙ্গীত লিখেছিল, যেটা স্যার আমরা আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হলো কখন, কোন প্রেক্ষাপটে আমাদের এই সঙ্গীতটি রচনা হয়েছিল এবং ভারত স্বাধীনতার এইটি কতটুকু ভূমিকা পালন করেছিল সেই বিষয়ে আমাদের এবং আমাদের দর্শকদের আপনি একটু বলবেন। এই বন্দে মাতরম যে সঙ্গীতটা, যেটা আমরা সবসময় শুনতে পাই বা বলি আর কি, সুজলাং সুফলাং মলয় শীতলাং, বিখ্যাত লাইন, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই এটা জানে। এইটা একটা আলাদা কি বলবো, কবিতা, সঙ্গীত বা শ্লোকের মতো, তার সঙ্গে অন্য কোনো প্রেক্ষাপট ছিল না। আমার যতদূর মনে আছে, মানে আমাদের বঙ্কিমচন্দ্র তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই সময় থাকাকালীন ভিন্ন ভিন্ন বাংলাদেশের এখানে সেখানে তার পোস্টিং ছিল। এগুলো করতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তার একটা মতান্তর হয়েছিল। তখন তিনি লিখতে শুরু করে দেন আর কি, অনেক কিছু পাশাপাশি লিখতেন। সেই সময়ে উনি একটা বঙ্গদেশের পরিচালনা, তাদের দুর্বলতা, মানে প্রশাসনিক দুর্বলতা, এই জিনিসগুলো তার মধ্যে এসেছে এবং বিশৃঙ্খলা চলছিল। তখন তিনি অনুপ্রাণিত হয়ে একটা এরকম, মানে পুরোটা বাংলা নয় বা পুরোটা সংস্কৃত নয়, এই যে গানটার কথা আমরা বলি আর কি, একটা লিখেছেন। সেইটা লিখেছেন 1875 সালে 7th মে, 1875-এর 7th মে এটা তিনি লিখেছেন। লিখে ব্যবহার করেননি, কোথাও সেই অর্থে প্রকাশ করেননি, করেছেন প্রকাশ বঙ্গদর্শনে। বঙ্গদর্শনে তিনি নিজেও সম্পাদক ছিলেন পরে, কিছুদিন পরে। তারপরে আরো একটু পরে 1800 কি বলবো, বছর 10 পরে, তখন তার মনে হলো যে এই যে গানটা উনি লিখেছেন বা সঙ্গীতটা লিখেছেন, এই সঙ্গীতটাকে তিনি যথাযথ জায়গায় স্থাপন করতে চান। সেই সময়ে তিনি তখন উপন্যাস লিখতে শুরু লিখেছেন। তখন ইতিমধ্যে তার কতগুলো উপন্যাস ছাপাও হয়েছে। সেই উপন্যাসগুলোর নাম আমরা জানি, আমরা পড়েছি সেসব উপন্যাস। সেই দুর্গেশ নন্দিনী, বিখ্যাত বিখ্যাত উপন্যাস। আনন্দমঠ লিখবেন হয়নি, তখন লিখবেন। আনন্দমঠটা তখন লেখেননি। দুর্গেশ নন্দিনী ছাড়াও তার অনেকগুলো বই আছে। তখন কিছু কিছু বই তো তার লেখা হয়েই গেছে তখন, উপন্যাস। তখন তিনি আনন্দমঠটা লিখতে শুরু করলেন। আনন্দমঠ শুরু করে, আনন্দমঠটা যখন ছাপা হয়েছে সেটা হয়েছে আরো পরে 1882 সালে। আর 1882-তে উনি আনন্দমঠটা লিখলেন। কিন্তু এই যে গানটা, সঙ্গীতটা লিখে ফেলেছেন 1875 সালে। তখন তিনি এইটার মানে এই উপন্যাসটার মধ্যে এটা গ্রথিত করে দেন, সম্পাদিত করে এটার মধ্যে দিয়ে দেন। তখন বই হিসাবে যখন বেরোয়, তখন সেটা বেরোতে বেরোতে হয়েছে 1875 সালে হলো লিখেছিলেন, 1882 সালে বই হলো, বইয়েতে ছাপা হলো। তারপরে যখন বই বেরোলো, সবাই পড়লো, পড়ে অনেক অনুপ্রাণিত হলো। তখন বাংলাদেশে একটা কি বলবো, মুক্তির জন্য, ব্রিটিশরা তখন ছিল, ব্রিটিশদের হাত থেকে মানে চলে আসার জন্য, নিষ্ক্রান্ত হওয়ার জন্য ওরা খুব
আন্দোলন এখানে সেখানে অনেক ধরনের ছোটখাটো আন্দোলন গুলো ওরা করছিল। তারা এই গানটার মধ্যে হঠাৎ দেশমাতৃকার কথা ওদের মনে পড়লো, যে মাকে শৃঙ্খলিত করে ফেলছে, এইটা মায়ের মুক্তির জন্য চেষ্টা করতে হবে আমাদের, আমরা সন্তান। এই সন্তানরা মিলে একটা বিদ্রোহ করলো, যেটা সন্তান বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ বলা হয়। সেইটাকে মূল ভিত্তি করে তিনি লিখলেন আনন্দমঠ। আনন্দমঠ লিখবার পরে খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো, তাকে অনেক ধরনের প্রশাসনিক তরফ থেকে, মানে ব্রিটিশরা তো তাকে কি বলবো, মানে নির্যাতিত, মানে মান সম্মান নিয়ে অনেক কথাবার্তা উঠলো, তাকে উপযুক্ত প্রমোশন দিল না, মানে বঙ্কিমচন্দ্রকে। কিন্তু না দিলেও মজার ব্যাপার হলো সেই সময়তে বঙ্কিমচন্দ্রকে সবাই মানে প্রশাসনিক তরফ থেকে যদিও তিনি সেইভাবে মর্যাদা পাচ্ছিলেন না, কিন্তু জনগণ কলকাতার বিশেষ করে রবীন্দ্রনাথ এই গানটাতে সুর মানে একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা মিটিং ছিল, রবীন্দ্রনাথ সেটা ছিল 1896 সালে। 1896 সালে রবীন্দ্রনাথ এই গানটা নিজে থেকে গেয়েছেন। তারপরে তো কদর বেড়ে গেল, মানে যা হয় আর কি, রবীন্দ্রনাথ নিজে গাইছেন গানটা। কিন্তু আসল কথা হলো কি, তারপরে পরিবর্তন করে এই গানটার মধ্যে কম্পোজ মানে সুরারোপ করলেন যদুনাথ ভট্টাচার্য মশাই। এখন যে আমরা শুনতে পাই গানটা সুজলাং সুফলাং, এই গানের যে সুর, মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে গানটা লেখার অনেক বছর না, গানটা লিখেছেন তো 1875 সালে। হ্যাঁ, উপন্যাসটা লিখেছেন 1882 সালে। রবীন্দ্রনাথ এটার মধ্যে একটা অনুষ্ঠানে, কলকাতায় ন্যাশনাল কংগ্রেসের অনুষ্ঠানে গাইলেন 1896 সালে। হ্যাঁ, তারপর থেকে তার মধ্যে তখন একটা কোনো কম্পোজ আছে না, কম্পোজিশন, সুরারোপ করা, তখন সেই অর্থে সুরারোপ ছিল না। যদুনাথ ভট্টাচার্য মশাই এটা সুর দিলেন, সেই সুরটাই সবাই মিলে গাইতে শুরু করলো। শুধু বাংলাদেশের কলকাতায় না, কোথায় কোথায় যেখানেই কোনো রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদ বা কোনো ধরনের কি বলবো আন্দোলন করার প্রশ্ন আসছে, তখন এই গানটাকে তারা হাতিয়ার করে ওরা গানটা গাইতে আরম্ভ করলো। শুধু এটা তো বাংলা নয়, কিন্তু এটা কিন্তু সংস্কৃতে আছে। এই যে গানটা, এটা যে কোনো মানে আমাদের কি হলো, যত ভাষা এখানে আছে তার মাতৃভাষা হলো, ভাষার যে ভাষার মা হলো সংস্কৃত। সুতরাং এই যে গানটা আমরা যেমন বুঝতে পারি, ঠিক মহারাষ্ট্রের ওরা বুঝতে পারে। এখন মানে ওদের বাংলা জানার দরকার নেই, কারণ এই গানটা এত সুন্দর আর শব্দগুলো এতই পরিচিত, সুজলাং সুফলাং, এটা সংস্কৃত যারা জানে, আর ভারতীয় মাতৃভাষা হলো, ভারতের সমস্ত ভাষার মাদার টাং হলো সংস্কৃত, তো ওরাও জানলো। তারপরে কি হলো, এই যে বন্দে মাতরম গানটা এত বেশি ছড়িয়ে পড়লো, যেখানে যত ধরনের বিদ্রোহ বলবো না, আন্দোলন হতে শুরু করলো, তারা এটা দিয়ে শুরু করলো, রাস্তায় মিছিল করলো। বলি কলকাতার উপরে তখন একটা অদ্ভুত আন্দোলনের একটা ব্যাপার হলো, ভোরবেলায় যেটাকে আমরা বলি প্রভাত ফেরি করতে, এটা আন্দোলন কিন্তু, মানে ব্রিটিশ সাম্রাজ্য নিপাত যাক, ব্রিটিশ সাম্রাজ্য উচ্ছন্ন যাক, এইটা বলতে গিয়ে ওই গানটা গিয়ে ওরা প্রভাত ফেরি করলো। এমন রবীন্দ্রনাথ নিজেও সেই প্রভাত ফেরিতে ছিলেন। আজকাল আছে না, ভোরবেলায় ঘুম থেকে উঠে সব ছেলেমেয়েরা একত্রিত হয়ে ওই রকম, তখন কলকাতার রাস্তায়, শুধু কলকাতা না, লাহোরে, কোথায় লাহোর, সেখানেও এই গানটার মানে ভিত্তি করে ওই সকাল শোভাযাত্রা হলো, গানটা গাইলো, সবাই গাইতে শুরু করলো, প্রভাত ফেরি হলো। মানে এটা হলো একটা হাতিয়ারের মতো, অস্ত্রের মতো ওরা ব্যবহার করতে শুরু করলো আর কি। তাতে এর জনপ্রিয়তা, গানটা শুধু গান রইল না, এটা একটা জাতীয় স্তরের সঙ্গীত হয়ে গেল। বিরাট ব্যাপার এটা। একটা গান এরকম আর নেই ভারতবর্ষের ইতিহাস। আমি যত পড়াশোনা করেছি ইতিমধ্যে, পৃথিবীর অন্য কোথাও একটা গান যে একটা জাতিকে জাগ্রত করে তুলতে পারে, উদ্বেলিত করতে পারে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করতে পারে, তার আর উদাহরণ নেই। একটা গান, তো সেটাই আমি বলবো যে এটা বঙ্কিমচন্দ্রের এক
মানে আমাদের স্বাধীনতা যে আন্দোলন, তিনি নিজে কিন্তু স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি, মানে করতে পারেননি। উনি তো ম্যাজিস্ট্রেট, তো ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার পক্ষে চাকরি বাকরি করে করে আবার এইসবে জায়গা। কিন্তু তিনি বীজটা বপন করেছিলেন, তার থেকে মহিরীয় হলো আনন্দমঠ হলো। আনন্দমঠ এর মধ্যে আর রইলো। এখন আনন্দমঠের বিষয়বস্তুটা খুব ইন্টারেস্টিং। আনন্দমঠ উপন্যাস, উনি কিন্তু অনেক উপন্যাস লিখেছেন, কিন্তু কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, আরো কতগুলো তার উপন্যাস আছে। সেই উপন্যাসগুলো খুবই জনপ্রিয়। তখন বঙ্কিমচন্দ্র কি বলবো, রবীন্দ্রনাথের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন। রবীন্দ্রনাথ তারও পরে এসেছেন। বঙ্কিমচন্দ্রের জন্ম হলো 1838, আর রবীন্দ্রনাথের জন্ম হলো 1861, মানে 23 বছরের ছোট তিনি, তাই না? হলেও রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র হলো ভিত্তিটা, বাংলা সাহিত্যের যে ভিত্তি বুনিয়াদটা তৈরি করেছেন তিনি। বঙ্কিমচন্দ্রের যে গদ্য তুলনা হয় না, এত সুন্দর গদ্য। তখন প্রথম গদ্য, তখন তো গদ্য দিয়ে যে কিছু লিখতে পারা যায় সেটাও জানতো না লোকে। সেই তখন আরো আগে তো কি হতো, আমাদের সাহিত্য টাহিত্যগুলো সব কবিতা দিয়ে কথাবার্তা হতো, মঙ্গল, মনসা মঙ্গল, মুখ টুমুক বলতাম না, কিন্তু বিশুদ্ধ গদ্যের ব্যবহার প্রচলন করেন বঙ্কিম। আর রবীন্দ্রনাথের হাতে এসে তো বাংলা সাহিত্য এক প্রস্ফুটিত বিকশিত হয়েছে। তো যেটা হলো ঘটনা, বঙ্কিমচন্দ্র নিজে লিখেছেন এবং এটা একটা উপন্যাসের মধ্যে দিয়েছেন। এইটা লক্ষ্য করার জিনিস, উপন্যাসের আনন্দমঠের বলে ওনার একটা উপন্যাসের মধ্যে এটা গ্রথিত করেছেন আর কি একটা জায়গায়। সেইটা খুব অদ্ভুত। আনন্দমঠটা হলো এক ধরনের কি বলবো, প্রচ্ছন্নভাবে যে তখনকার তদানীন্তন সরকার প্রশাসনিক যে ব্যবস্থাকে সমালোচনা করা। ওরা ঠিক করলো সন্তান দল হলো সন্ন্যাসীরা, তারা মিলে একটা মঠে সমবেত হতো, হয়ে অনেক ধরনের কি করে শাসকদেরকে হটানো যায়, নিশ্চিহ্ন করা যায়, তার জন্য চিন্তা ভাবনা করতো, করে একটা আন্দোলন গড়ে চলেছিল সন্তান দলের আর কি। এই সন্তানরা যারা, তারাই অনুপ্রাণিত হয়েছিল এই গানটা থেকে। এইটা হলো মূল ব্যাপারটা আর কি। আমি দীর্ঘায়িত করতে চাইছি কারণ ওইখানে এত সেই সময়টা লক্ষ্য করার মতো, যেই সময়তে আনন্দমঠের যে সময়টা, সেটা হলো 1776 বাংলাতে, 1770তে একটা সন্তান বিদ্রোহ হয়েছিল বাংলাদেশে। সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল। ইংরেজি যদি 1770 হয়, তাহলে বাংলায় হলো 76 মন্বন্তর বলে একটা দুর্ভিক্ষ হয়ে গেছিল তখন। 76 মন্বন্তর, লোকে খেতে পারতো না, মানে খাবার জুটতো না, রাস্তায় মাগো ফ্যান দাও বলে না খেয়ে মরে গেছে। হ্যাঁ, 76 মন্বন্তর, মানে চোখের সামনে ফ্যান নিয়ে কারাগারি, ফ্যান বাতের সঙ্গে মারের সঙ্গে যে ফ্যান, সেই সময়টায় তারা এই গান, ওই সময়টা নিয়েছেন। ওই সময়ে সারা বাংলাদেশে, আমি মোটামুটি বাংলাদেশকে বলছি এই জন্য, কারণ বঙ্কিমচন্দ্র বাংলাদেশের, রবীন্দ্রনাথ বাংলাদেশের, যারা আন্দোলনটা সংগঠন করেছেন তারাও কলকাতার, যেমন শ্রী অরবিন্দ, তিনি ছিলেন এই যে তিনি তো পরবর্তী সময় চলে যান সন্ন্যাস জীবন নিয়ে, মানে ঋষি বঙ্কিমচন্দ্র হয়ে যান। কিন্তু তার আগে এই সন্তান বিদ্রোহের জন্য ওরা ভিতরে অনুশীলন দল, অমুক দল করে যারা সশস্ত্র দুই ধরনের তখন ছিল, নরমপন্থী এবং চরমপন্থী। মানে একদল চাইছিল যে একেবারে সশস্ত্র বিপ্লব করে ইংরেজদেরকে মেরে তাড়িয়ে দাও, আর দল বলছে না, এইভাবে তাড়ানো যাবে না। যেটা পরবর্তী সময়ে গান্ধীজি যেটাতে এসে বললেন যে অহিংসা পরম ধর্ম বলে, অহিংসার মাধ্যমে অন্যভাবে তাদেরকে বাধ্য করে এখান থেকে যেতে তাই হয়েছিল ফাইনালি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে আনন্দমঠ এর সঙ্গে যে গানটা, জাতীয় সঙ্গীত যেটাকে বলছি আমরা, এই গানের অবদান ভারতবর্ষের স্বাধীনতার একেবারে শিকড়, একেবারে কি বলবো, ভিত্তিপ্রস্তর আর কি। এখান থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অঙ্কুর উদ্গমন হয়েছিল। তারপরে সারা ভারতবর্ষ ছড়িয়ে যাবে, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, সব জায়গায়। তখন ওরা বুঝতে পারতো সংস্কৃতটা, ওরা এই গানটাকে ভিত্তি করে সব ঝাঁপিয়ে পড়েছিল প্রাণের মায়া না করে। মা, মানে তখন তারা একটা জিনিস, মা তো
এর আগে কিন্তু ভাবতো না কেউ দেশ মানে মাটি চাটি গাছপালা লোকজন না, দেশ মানে যে মা, ঘরে তো মা আছে, এই মা যে একটা বিরাট দেশেরও একজন মা থাকতে পারে। বন্দে মাতরম, বন্দে মাতরম হলো মাকে বন্দনা করি, মাকে, হ্যাঁ একটা গান আছে না সেই এমনিতে A.R. রহমান একটা গান গেয়েছেন সুর দিয়ে চমৎকার। যাই হোক, এই বন্দে মাতরম স্লোগানটা সবার কাছে এক বিরাট আবেদন নিয়ে এলো। তখন মানে সারা ভারতবর্ষে একটা উত্তাল অবস্থা সেই সময়টা। সেইটা রবীন্দ্রনাথ এক সময়, তার মধ্যে রবীন্দ্রনাথ চমৎকার, তার অবদান আছে, কিন্তু তার শুরু যেটা হয়েছিল বঙ্কিমের লেখা থেকে এসেছিল। বঙ্কিমচন্দ্র হলেন কি বলবো এই সমস্ত ব্যাপারটার একেবারে মূল আর কি, তার থেকে এই সমস্ত ব্যাপারটা চলে আসে। তারপরে যার যার মতো করে, যেমন একটা উদাহরণ দিই, আমাদের অনেকের মনের মধ্যে অনেকটা সংশয় আছে, সুজলাং সুফলাংকে আমরা জাতীয় সঙ্গীত বলি, তাই না? আবার জনগণ মন অধিনায়কও করি। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আমি যতদূর জেনেছি এর মধ্যে পড়াশোনা করে, জনগণ মন অধিনায়ক হলো ন্যাশনাল অ্যানথেম, আর জনগণ মনের মতোই সমস্ত ইয়েতে সুজলাং সুফলাং এটা হলো ন্যাশনাল সং। ন্যাশনাল সং হলো, একটা হলো জাতীয় গীত আর একটা হলো জাতীয় সঙ্গীত, এরকমই। জাতীয় সঙ্গীত হলো বঙ্কিমের যে সুজলাং সুফলাং, আর ন্যাশনাল অ্যানথেম যেটা সর্বত্র। তবে আজকাল অনেক স্কুলে, আমি দক্ষিণ ভারতে অনেক কাজে গেছি এক সময়তে, ওখানকার কলেজেই গেছে, ইউনিভার্সিটি গেছে, তারা দিনের শুরুতে এই গানটা সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, এই গানটা গিয়ে ছাত্রছাত্রীরা দিনটা শুরু করে। মানে এটা অনেকটা ওই ধরনের জাতীয় সঙ্গীতই বলা যায়। তো এইটা কি জাতীয় সঙ্গীত হবে না অন্য কিছু হবে, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে, কিন্তু ফাইনালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করেছে 1950-তে যে ন্যাশনাল অ্যানথেম বলতে বোঝায় যেটা, সেটা হলো জনগণ, আর এটা হলো একটা ন্যাশনাল সং। এইটা হলো প্রেক্ষাপটটা আর কি। না, আরো আছে, আমি দেখেছি এত তথ্য কোথায় অন্য দেশের মানুষরা বন্দে মাতরম বলেছে। পাকিস্তানে যারা ছিল তখন রাউলপিন্ডি, তখন তো ভারতবর্ষ একটাই ছিল, তারাও তখন ওইখানে কোনো আন্দোলন শুরু করার সময়তে এই গানটা গেয়ে অনুপ্রাণিত হয়ে, উৎসাহিত হয়ে, উদ্দীপিত হয়ে তারা নামতো আর কি। স্যার, আপনার কাছে আরো একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো, যে বন্দে মাতরম যখন লেখা হয়েছিল বা স্বাধীনতার প্রেক্ষাপটে বন্দে মাতরমের যতটুকু গুরুত্ব ছিল, আজকের বন্দে মাতরম, নতুন প্রজন্ম বন্দে মাতরমকে কতটুকু গুরুত্ব হিসাবে দেখছে এবং দেখা উচিত, সেটা যদি আপনি একটু নিজের মতো। এটা তো ঠিকই, এখন যে আমরা কথা বলি, হ্যাঁ অনেকটা, আমি তো নিজেই বললাম দক্ষিণ ভারতের অনেক কলেজে আমি গেছি, তারা দিন শুরু করে বন্দে মাতরম গান গেয়ে। আমি কি বলবো, ওইখানে গিয়ে দেখেছি স্কুলের ভিতরে বা ইয়েতে বিবেকানন্দের ইয়ে আছে, রামকৃষ্ণের ছবি আছে, স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলে বিবেকানন্দের ছবি আছে, রামকৃষ্ণের ছবি আছে, হ্যাঁ, আর ওরা সুজলাং সুফলাং এর যে গানটা তারা গায়। সুতরাং এইটা প্রাসঙ্গিকতা ইদানিং আরো বেশি আমরা বুঝতে পারছি। এটা বুঝতে পারছি এই জন্য যে আমরা আজকাল অনেক অনুষ্ঠানই এই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়। আমরা একটা হচ্ছে রাষ্ট্রীয় যদি অনুষ্ঠান হয় তাহলে জনগণ মন অধিনায়ক শুরু হবে, শেষ হবে, এটা তো একটা কনস্টিটিউশনাল বৈধতা পেয়ে গেছে। কিন্তু জনগণের প্রাণের যে গান সেটা হলো ওই গানটাই, বন্দে মাতরম, আমার মনে হয়। আজকে আমরা আরো একটা জিনিস পরিলক্ষিত করতে পারি স্যার, যে আমাদের জনগণ মন অধি স্বাধীন ভারতবর্ষে যতটুকু গুরুত্ব পেয়েছে, আমরা অনেকটা, যদি কিছু রাজনৈতিক দল বন্দে মাতরম স্লোগানটা তারা ব্যবহার করছে, শুধু রাজনৈতিক দলরা সেটাকে যতটুকু গুরুত্ব হিসাবে তারা নিয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে ভারত সরকার ওই সময়কার সংবিধান পরবর্তী সময়টা, রচনার পরবর্তী সময়টা যেরকম একটা হারিয়ে গেছে বন্দে মাতরম, সেটা কি আপনি মনে করেন? না মনে করেন যে বরাবরই জনগণ মন অধির মতনই গুরুত্ব পাচ্ছে?
না, এটা তো অনেক সময় অনেক উত্থান পতন তো হয় ঢেউয়ের মতো। আমার ইদানিং গত 25-30-40 বছর ধরে বরং এই যে জনগণ মন, তো এটা একটা রাষ্ট্রীয় গান, মানে এটা হতে হবে, যেটা কনস্টিটিউশন, সাংবিধানিক একটা একটা বৈধতা আছে বলে এই গানটা করতে হয়। দুটা গানই আমাদের বাঙালির গর্ব, আমাদের বাঙালির দ্বারা রচিত, এবং একদম সমমর্যাদার সাথেই আমরা দুটা ন্যাশনাল অ্যান্থেম হোক আর ন্যাশনাল সং হোক, দুটাকে আমরা প্রাধান্য দেওয়ার পক্ষে। আমি বলছি না যে বন্দে মাতরমের জন্য জনগণ মন অধি হারিয়ে যাক, বা জনগণ মন অধির জন্য বন্দে মাতরম সঙ্গীত হারিয়ে যাক। আমরা চাইছি কিভাবে কি করলে আমরা দুটা সঙ্গীতকে বরাবর মর্যাদার সাথে এগিয়ে নিয়ে যেতে পারবো, বা আমাদের আগামী প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে, সেটার বিষয়ে যদি আমি বলছি, ইদানিং বন্দে মাতরম অনেক অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম গান গাওয়া হয়, এই গানটা গাওয়া হয়, আগে এত ছিল না। সুতরাং ধীরে ধীরে প্রাসঙ্গিকতার একটা ব্যাপার আছে। বন্দে মাতরম হলো একটা, আমি বলেছি যে একটা শাসক দলকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের নিজস্ব স্বরাজ নিজস্ব যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার চেষ্টা, এটা হলো বন্দে মাতরমের বিষয়বস্তু। আর ওইটা যেটা ন্যাশনাল অ্যান্থেম বলি রবীন্দ্রনাথের জনগণ মন অধিকার নায়কের মধ্যে ওই ধরনের কিছু ব্যাপার নেই, কিন্তু আছে একজন বিধাতার কাছে, জীবন দেবতার কাছে কিছু প্রার্থনা। এটা এক জিনিস, আমি ওইটাও অন্য ব্যাপার। ভারত ভাগ্য বিধাতা কে হয়? বিধাতা। কিন্তু এখানে বিধাতা নয়, আমরাই এটা করব। জনগণ মন অধিনায়কের সঙ্গে এই গানের একটা তফাৎ আছে। এই জন্য আমার মনে হয় দুটো গানই প্রাসঙ্গিক, কিন্তু ইদানিং প্রাসঙ্গিকতা নির্ভর করে সামাজিক পরিমণ্ডলের উপরে। মাঝখানে যে কোনো কারণেই হোক বন্দে মাতরমের যেই প্রাপ্তি, মানে সম্বর্ধনা বা স্বীকৃতি পাওয়ার কথা ছিল, এটা পায়নি বন্দে মাতরম গানটা। এখন আবার এক ধরনের সচেতনতা এসেছে, যার জন্য আমি দেখতে পাচ্ছি স্কুল, কলেজ, অন্যান্য অনুষ্ঠানেও আমি দেখেছি আজকাল জাতীয় সঙ্গীত বলতে এটাকে বোঝাচ্ছে, ওটা গাওয়া হচ্ছে। আর সবচেয়ে ব্যাপার হলো, আমরা খুব সৌভাগ্যবান, দুটো সঙ্গীতেই কলকাতার, মানে বাংলাদেশের দুজন বিখ্যাত, বঙ্কিম চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর, মানে দুজনেই একেবারে আমাদের বরেণ্য বাঙালি। এইটা একটা বড় কথা। কিন্তু সময়ের গর্ভে অনেক গান জন্মেছে, অনেক স্লোগান মিলে গেছে, কিন্তু বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম আজও অমর। আজকে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা ত্রিপুরার গর্ব পদ্মশ্রী শ্রী অরুণ উদয় সাহা মহাশয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং আপনার থেকে আমাদের রাজ্যবাসী অনেক কিছু জানতে পেরেছে। আমাদের নতুন প্রজন্মকে অনেক কিছু আপনি আজকের এপিসোডের মাধ্যমে আপনি জানিয়েছেন, এবং আপনার সুস্থতা কামনা করব। আপনি সর্বদা সুস্থ থাকবেন এবং আগামী দিনের জন্য আপনাকে এরকম ভাবেই আমরা পাই। অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, তোমার সবাই সহকর্মীদের সবাইকে ধন্যবাদ।